এই পর্যায়ে আমি আর কথা বাড়াচ্ছি না। আমি সরাসরি চলে যেতে চাই আজকের আমাদের আমন্ত্রিত অতিথি পাপ্পু ভাই। এর আগেও উনি একবার এসেছিলেন আমাদের ভূতবেলায় এবং উনি যে ঘটনাটি শেয়ার করেছিলেন সেটি আজও মনে দাগ কেটে আছে। তো আমার বিশ্বাস আজও আমরা সেরকমই একটি ঘটনা শুনতে যাচ্ছি তার কাছে। আমি আপনাদেরকে বলতে চাই, এর আগে আমরা যে হাতিয়ার পাথার নিয়ে প্রথম ঘটনাটি শুনেছিলাম সেটি পাপ্পু ভাই আমাদেরকে শুনিয়েছিলেন। তো আজকেও বেশ ইউনিক একটা বিষয়ে আমরা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে পঞ্চমন্ডির আসর। সো আমি আর কথা বাড়াতে চাই না, সরাসরি আমি পাপ্পু ভাইকে ফ্লোর দিতে চাই। তো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, আমরা খুব বেশি কথা বাড়ি না, যেহেতু আমরা অনেকটা সময় এদিকে হারিয়ে ফেলেছি। জি জি, সরাসরি ঘটনায় চলে যাই। ঠিক আছে। জি। তো ঘটনাটা 2006-07 এদিকে হবে। তো আমি আর আমার বন্ধু, আমার সাথের বন্ধু আর কি, একসাথে সবসময় ঘোরাঘুরি করতাম। ওর নাম হচ্ছে কাউসার। তো ওর দূর সম্পর্কের এক মামা মারা যায়। তো এই মামা হচ্ছে আবার ময়মনসিংহ একটা জেলায় থাকে। আচ্ছা। তো ময়মনসিংহ জেলা আমাদের এখান থেকে যেতে প্রায় অর্ধেক দিন লেগে যায়। তো আমি হচ্ছে ওর মামার যখন খবর আসে যে ওর মামা মারা গেছে, তখন ও আর আমি রওনা দিই ওর মামার বাড়ির দিকে, বিশেষ করে লাশ কবর দেওয়া এবং লাশ দেখতে যাওয়ার কারণে। তো ফ্যামিলির আরও অনেকজনই হচ্ছে রওনা দেয়, কিন্তু আমরা দুজন আলাদাভাবে রওনা দিই। তো আমরা রওনা দেওয়ার পর, মানে আমরা রাত্রে রওনা দিই, পরের দিন সকালে আমরা পৌঁছাই। ওকে। যেহেতু আমরা খবর শুনি হচ্ছে রাত 10টার ওদিকে, তো আমরা ওই রাতেই রওনা দিই এবং পৌঁছাই হচ্ছে পরের দিন সকাল। ওকে। তো ওখানে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী যেগুলো হওয়া দরকার ওগুলো সব কিছু হয়ে গেল। তো হওয়ার পর ওর মামা আবার মারা যায় হচ্ছে অপঘাতে। আচ্ছা। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ওর মামা মারা যায়। তো অ্যাক্সিডেন্টের মৃত্যুগুলো যেরকম হয়, অপঘাতের মৃত্যুগুলো দিয়ে নাকি অনেক ধরনের অনেক কুকর্ম করা হয়। জি, কুফরি কালাম করা হয়। হ্যাঁ। জি। তো বিভিন্ন কবিরাজ আছে যারা হচ্ছে এই লাশগুলো তুলে নিয়ে যায়। জি। তো ওই দিকের হচ্ছে যে নিয়ম কানুন, এই নিয়ম অনুযায়ী এই অপঘাতে মৃত্যুর যে লাশটা আছে এটাকে 7 দিন পাহারা দিতে হবে। 7 দিন মানে কবর দেওয়ার পর 7 দিন পাহারা দিতে হবে। তো যথারীতি তাকে কবর দেওয়া হলো। হ্যাঁ। তো যারা ইয়াং জেনারেশন ছিল তাদের মধ্যে কয়েকজনকে রাখা হলো, যে তোমরা হচ্ছে এই লাশটাকে পাহারা দিবে 7 দিন। তো রাত করে পাহারা দিতে হবে কবরটাকে। হ্যাঁ হ্যাঁ, কবরটাকে। কবর দেওয়ার পর হচ্ছে সেই লাশটাকে 7 রাত পাহারা দিতে হবে, যাতে কোনো দুষ্টু লোক অথবা কোনো কবিরাজ এরা হচ্ছে না নিয়ে যেতে পারে। তো তখনকার সময় আমাদের এদিকে বা বাংলাদেশে বিভিন্ন স্থানে কারেন্ট ছিল না। জি। তো আমরা হারিকেন জ্বালিয়ে পাহারা দিচ্ছিলাম। 2 রাত 3 রাত এভাবে পাহারা দিচ্ছি। জি। তো যথারীতি 7 দিন যখন পার হয়ে যায়, 7 দিন পর পাহারাটাকে তুলে ফেলা হয়। হ্যাঁ। তো 7 দিন পর যখন পাহারা তুলে ফেলা হলো, আমরাও প্রস্তুত ছিলাম যে আমরা এখন চলে আসব। তো তার মধ্যে যে মৃত লোকের চল্লিশা নিয়ে যে কথাবার্তাগুলো হয় এগুলো হচ্ছিল। তো আমরা পরের দিনও থাকার চিন্তা করলাম। আচ্ছা। পরের দিন যখন আমরা সকালে ঘুম থেকে উঠলাম সবাই, হ্যাঁ, এবং গিয়ে দেখি যে লাশের যেখানে কবর দেওয়া হয়েছিল লাশটাকে, এই স্থানটা মানে কবরটা সম্পূর্ণ খোঁড়া। আচ্ছা। তো কবর খোঁড়া, যেহেতু এই লাশগুলো 7 দিনের মধ্যেই নেওয়া হয়, 7 দিন পরে সাধারণত লাশগুলো চুরি হয় না। জি। তো এই 7 দিন পরে 8 দিনের দিন যে চুরি হলো, তাহলে এটা কে চুরি করলো? তো আমাদের একটু হিসেবে আবার গরমিল ছিল যে যেহেতু 7 দিন আমরা পাহারা দিলাম, 7তম যে রাতটা ছিল ওই রাতটা আমরা পাহারা দিইনি। ভাবলাম যেহেতু এতদিন পাহারা দেওয়ার পরও এটা লাশটা নিল না, তো আজকে তো নিবেই না, যেহেতু শেষ রাত ছিল। হ্যাঁ।
তো সেই রাত্রেও লাশটা চুরি হয়ে গেল। হুম হুম, আমরা দেখলাম যে কবর সম্পূর্ণ খোঁড়া হয়েছে এবং লাশটাকে ভিতর থেকে নিয়ে যাওয়া হয়েছে। জি তো এটা নিয়ে আবারও শোরগোল পড়ে গেল, সবাই অনেক চিন্তিত, অনেক কান্নাকাটি আবারও শুরু হয়ে গেল যে লাশটা কোথায় গেল, জি কে নিয়ে গেল। অনেক খোঁজাখুঁজি হলো যে আশেপাশের কোথাও কোনো আহ, কুকুর বা শেয়াল কেউ এগুলো নিয়ে গেল কিনা। আচ্ছা তো অনেক খুঁজেও যখন পাওয়া গেল না, হ্যাঁ তখন আমাদের ওখানের একজন মুরব্বী আমাদেরকে বলল হুম হুম, যে চণ্ডী ওঝার কাছে যেতে হবে। হ্যাঁ এই চণ্ডী ওঝা হচ্ছে ওখানে যে হিন্দু পাড়া ছিল, জি এই হিন্দু পাড়ার মধ্যে একজন তান্ত্রিক লেভেলের যে লোকগুলো থাকে, জি এই তান্ত্রিক টাইপের একজন লোক। হুম হুম, তো সবার ধারণা ছিল যে হয়তোবা চণ্ডী ওঝাই নিয়ে গেছে লাশটা, হুম হুম, অথবা অন্য কেউ। কিন্তু চণ্ডী ওঝা, তার কাছে গেলে আমরা বুঝতে পারবো যে চণ্ডী ওঝাই বলতে পারবে যে লাশটা জি কেউ নিয়ে গেল নাকি কোনো শিয়াল কুকুরে নিয়ে গেল, যেহেতু উনি অনেক কিছুই জানেন। তো আমরা যখন তার কাছে গেলাম, হুম হুম, যাওয়ার পর উনি যে দেখি আমরা, উনি বসে আছেন, একটা বট গাছ ছিল, ওই বট গাছের নিচে উনি একটা মোটামুটি আসন পেতে বসে আছেন এবং এই আসনে একটা সিঁদুর প্রলেপ দেওয়া ছিল ওই বট গাছে এবং একটা ত্রিশূল ছিল তার আচ্ছা। সামনে গাঁথা। হুম হুম, আমাদেরকে বললেন যে তোরা যে জন্য এখানে এসেছিস হুম হুম, আমি সেই তথ্য তোদেরকে দিব, কিন্তু তোরা যেটা ভাবছিস যে এই লাশটা হয়তোবা আমি নিয়ে এসেছি, এমন কোনো কথা নেই, আমি এইসব লাশ আনি না। আনিনি জি যেহেতু চণ্ডী ওঝার উপরেই সবার সন্দেহ ছিল, হুম হুম, কিন্তু আমরা তো প্রথমে গিয়ে বলিনি যে আমরা এই কারণে আসলাম এখানে। তার উপর আবার উনি আগেই বলে দিলেন যে তোরা যে কারণে এসেছিস আমি সেটা জানি। আচ্ছা আচ্ছা তো আমরা তো বাইরের লোক, আমরা তার সম্পর্কে কিছুই জানি না, হ্যাঁ কিন্তু যেহেতু উনি প্রথমেই বলে দিলেন যে জি। উনি সব সম্পর্কেই জানেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা বুঝতে পারলাম যে উনি আসলে অনেক কিছু জানেন। জি মানে এটা আসলে কিভাবে সম্ভব জি। যে হ্যাঁ আচ্ছা আচ্ছা একজন তান্ত্রিককে কিছু বললাম না, অথচ হ্যাঁ তিনি- অথচ উনি মনের কথা উনি জেনে ফেললেন হ্যাঁ, বুঝতে জি পারলাম জি জি মনের কথা। হ্যাঁ হ্যাঁ আমরা মোটামুটি প্রস্তুতি নিলাম। এখানে একটা কথা বলে রাখি, যে দর্শকদের হচ্ছে হার্ট দুর্বল, তারা এই ঘটনাটা শুনবেন না বা এড়িয়ে যাবেন, কারণ সামনে যে ভয়ঙ্কর পরিস্থিতিটা আসতে চলেছে সেটা হয়তো বা সবাই নিতে পারবে না, যেহেতু পঞ্চমুণ্ডির আসর নিয়ে ঘটনাটা বলছি, তো সবাইকে সতর্ক করে দিচ্ছি। জি তারপর আমাদেরকে ওই ওঝা বললেন, হ্যাঁ আপনারা যদি এই লাশটা সম্পর্কে জানতে চান, তার জন্য হুম হুম, একজন অপদেবতাকে আমার ডেকে আনতে হবে। আচ্ছা এই অপদেবতা হচ্ছে যে কোনোভাবে আসবে না, আমি ডাকলে আসবে এমন না। জি এই অপদেবতাকে ডেকে আনতে হলে পঞ্চমুণ্ডির আসর করতে হবে। পঞ্চমুণ্ডির আসর আচ্ছা তো এই পঞ্চমুণ্ডির আসরটা কি, এটা আমি যদি একটু বলি। হুম হুম, পঞ্চমুণ্ডি মানে হচ্ছে পাঁচটা মাথা, আচ্ছা পাঁচটা মাথা বা পাঁচটা মুণ্ড। হুম হুম, হুম, এই পাঁচটা মুণ্ড সাপের, তারপর হচ্ছে কুকুরের, আচ্ছা মানে পাঁচটা যে মাথা হ্যাঁ, এটা হচ্ছে বিভিন্ন প্রাণীর বিভিন্ন প্রাণীর পাঁচটা আচ্ছা, মাথা আচ্ছা। লাগবে, কুকুর, জি, জি, বিড়াল, জি। সাপ, হুম হুম, এর মধ্যে মানুষের মাথাও মানুষের মাথা থাকতে হবে। হবে আচ্ছা জি। জি জি তো এইভাবে পাঁচটা মাথা জোগাড় করতে হবে। হুম হুম, হুম, তো আমরা যদিও অন্য প্রাণীগুলো মাথা আমরা জোগাড় করতে পারবো, কিন্তু মানুষের মাথা এটা সত্যি জি, মানুষের মাথাটা কিন্তু ইচ্ছা করলে আমরা জোগাড় করতে পারবো না, বা আমরা হচ্ছে মানুষের মাথা তো দেখলে আমরা এমনিতেই ভয় পাই। তারপর ওই চণ্ডী তান্ত্রিক আমাদেরকে বললেন, আপনারা এক কাজ করেন, মানুষের মাথাটা লাগবে না, আপনারা আজ থেকে 7 দিন পর আমার এখানে আসবেন, আমি যতগুলো পারি জোগাড় করব, এবং যেই মাথাটা আমি জোগাড় করতে পারিনি সেটার কথা আপনাদেরকে জানিয়ে দিব, ওই মাথাটা হচ্ছে আপনারা জোগাড় করবেন। তো যথারীতি আমরা বললাম ঠিক আছে।
তো এর মধ্যে কুকুর, বিড়াল, মুরগি এবং হচ্ছে সাপ, হ্যাঁ, এগুলোর মাথা লাগবে আর মানুষের মাথা লাগবে। হ্যাঁ, তো যথারীতি উনি আমাদেরকে বললেন যে একটা কালো বিড়ালের মাথা লাগবে। আমরা অনেক খুঁজে অনেক কষ্টে একটা কালো বিড়াল, আমরা যেহেতু নিজেরা এটাকে মারতে পারবো না, তো আমরা বিড়ালটা তাকে দিয়ে আসি আচ্ছা, যে আপনি যা করার আপনি করবেন। হ্যাঁ, 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 সাধারণত এই অপদেবতাগুলোকে ডাকার জন্য হুম, 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 এই প্রাণীগুলোকে হচ্ছে যে দেবতাকে ডাকবে সেই দেবতার ওখানে বলি দিতে হবে। আমি কোনো কুসংস্কারে বিশ্বাস করতে বলছি না কাউকে, বা হচ্ছে অন্য ধর্মের প্রতি বিশ্বাস বা এরকম কিছু বলছি না। ওখানে যা যা ঘটেছিল এগুলো আমি বলছি। জি, এগুলো করা সম্ভব আমাদের ইসলাম ধর্মে, এগুলো যদিও নিষিদ্ধ, এগুলো করার জন্য নিষেধ করা আছে, সেই জন্য আমাদের ইসলাম ধর্মে এগুলো হয় না। জি, তো তারপর 7 দিন পর আমরা ওখানে গেলাম। হুম, হুম, যাওয়ার পর দেখলাম যে উনি সব কিছু ব্যবস্থা করে ফেলেছে। আচ্ছা, আমাদেরকে বললো আপনারা সন্ধ্যার পর এখানে আসবেন, হুম, 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 সন্ধ্যার পর সবাইকে একদম পাক শরীরে আসতে হবে, আচ্ছা, কেউ নাপাক অবস্থা থাকা যাবে না। হুম, 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 আর সবাই সন্ধ্যার পর একসাথে আসতে হবে। আমরা আসলাম ঠিক সন্ধ্যা 7টার পরে আসলাম। তারপর আসার পরে উনি আমাদেরকে অনেকগুলো সিস্টেম বলে দিলেন বা নিয়ম কানুন বলে দিলেন যে আপনারা এটা করতে পারবেন, ওটা করতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ, অনেকগুলো নিয়ম কানুন বলে দিলেন, জি, 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 এগুলো করা যাবে, এগুলো করা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, উনি যখন যজ্ঞ করবেন বা আগুনের মধ্যে যখন আহুতি দিবেন, ওই সময়টা কাউকে কোনো শব্দ করা যাবে না বা অন্য কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। তো আমরা হচ্ছে মোটামুটি রাত 9টার দিকে হবে, ঈশার নামাজের পর হবে এরকম একটা সময়। আমরা যখন সবাই ওখানে উপস্থিত হলাম, উনি একটা গণ্ডি এঁকে দিলেন যে এই গণ্ডির বাহিরে কেউ যেতে পারবে না আচ্ছা, যতক্ষণ যজ্ঞ বা আহুতি চলবে। হ্যাঁ, 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 আমরা সবাই ওখানে দাঁড়ালাম। উনি ইতিমধ্যে কিন্তু যে বলিগুলো দেওয়ার ছিল, আচ্ছা, ওই মূর্তিটার সামনে ছোট একটা মূর্তি ছিল, হ্যাঁ, হ্যাঁ, যেটা আমাদের সাধারণ হিন্দু বা খ্রিস্টান বিভিন্ন ধর্মে হ্যাঁ, হ্যাঁ, যে মূর্তিগুলো আমরা দেখি, জি, জি, এরকম না, একদম সম্পূর্ণ আলাদা একটা মূর্তি ছিল। আচ্ছা, আমরা বিভিন্ন ডেভিল বা শয়তানের যে মূর্তিগুলো দেখি এরকম জি। মূর্তি ছিল। হ্যাঁ, হ্যাঁ, এই মূর্তিতে উনি সিঁদুর ঢেলে দিয়েছেন মূর্তির উপরে। সেই মূর্তির সামনেই সম্ভবত এই বলিগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, সেখানে আমরা রক্ত দেখতে পাচ্ছিলাম। হুম, হুম, এবং এই পঞ্চমুণ্ডির আসর সাজানোর জন্য হুম, উনি যেখানে বসেছেন ওনার চারপাশে 5টা মাথা সাজিয়ে হ্যাঁ। রেখেছে 1 ফুট 1.5 ফুট দূরত্বে, এইভাবে গোল করে ওনার সামনে সাজিয়ে রেখেছেন। ওকে, উনি মাঝখানে বসে আছেন। হ্যাঁ, এই পঞ্চমুণ্ডির আসরে মানুষের যে মাথাটা ছিল এটা ছিল সবার সামনে। সামনে আছে, তো উনি প্রথমে বললেন যেহেতু ওই দিকে এগুলোর চর্চা বেশি হয়, তন্ত্রমন্ত্র, কুফরি, এগুলোর চর্চা ওইদিকে বেশি হয়। তো উনি সবাইকে বলে দিলেন যে এখন যে মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাটা মাথাটা, এই মাথাটা আমি কোনো না কোনোভাবে কোনো একটা মৃত লাশ থেকেই আমি সংগ্রহ করেছি। আচ্ছা, তারপর উনি যেহেতু যথারীতি আহুতি দিতে শুরু করলেন। হুম, হুম, সামনে যজ্ঞের আগুন জ্বলছিল, এই আগুনে উনি বিভিন্ন ধরনের উপাদান ছুঁড়ে মারছিলেন, আচ্ছা, আচ্ছা, আগুন দপদপ করে জ্বলছিল। হুম, 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 মানে উনি তারপর একটা সময় প্রতিটি মাথাতে উনি সিঁদুর মাখালেন এবং মাখানোর পর উনি হচ্ছে বিভিন্ন ধরনের মন্ত্র উচ্চারণ করতে থাকলেন। হ্যাঁ, মন্ত্র উচ্চারণ করতে করতে এক সময় উনি একটা শরীরে একটা ঝাঁকুনি অনুভব করলেন। আমরা যেটা দেখলাম, ঝাঁকুনি অনুভব করার পর উনি বললেন যে মানে ওনাদের ধর্মের অনুযায়ী কোনো একটা মন্ত্র বলে বোঝা যাচ্ছিল যে কেউ একজন ওনার সামনে এসে দাঁড়িয়েছে বা উনি কাউকে দেখতে পাচ্ছেন, আমরা হয়তো বা তাকে দেখতে পাচ্ছি না। উনি অনেক জোরে চিৎকার করে বললেন যে মা, তোমার ছেলে ডেকেছে, তুমি আচ্ছা, সাড়া দাও। আজ তোমার ছেলে ডেকেছে, তোমার সামনে সব কিছু রেখেছে, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে।
আচ্ছা। তোমার যা যা উপকরণ যা যা চেয়েছো আমি সবই দিয়েছি। হ্যাঁ। তারপর আমরা একটা শব্দ শুনতে পেলাম। জি। শব্দটা সম্ভবত ওই মূর্তির ওখান থেকে আসছিল। তো কি শব্দ হলো বা কি বললো আমরা ঠিক বুঝতে পারলাম না, কিন্তু উনি বলছিলেন, উনি অনেকক্ষণ ওনার সাথে কথোপকথন চালিয়ে গেলেন। কথোপকথন চালানোর পর উনি কিছুক্ষণ পর আবারও কিছু প্রশ্ন করলেন যে এই লাশটা কবে নেওয়া হয়েছে, কেন নিয়ে নেওয়া হয়েছে এই বিষয়ে। তারপর কথা চলাকালীন সময় উনি সব কিছু মনে হয় বুঝলেন এরকম। তো ওই সময় হঠাৎ একটা দমকা হাওয়া শুরু হয়ে গেল, প্রচণ্ড বাতাস। মনে হচ্ছিল যে যে আগুনটা ওখানে জ্বালানো হয়েছে এই আগুনটা নিভে যাবে। আশেপাশে থেকে অনেক চিৎকার চেঁচামেচি শুরু হচ্ছিল, অনেক দাউ দাউ করে আগুন জ্বলছিল। আশেপাশে যে উপকরণ রেখে দেওয়া হয়েছিল এগুলো মনে হচ্ছিল উড়ে যাবে। আচ্ছা। অনেক মানুষের একসাথে চিৎকার, দূরে থেকে কুকুর বিড়াল এগুলো চিৎকার করছিল, একটা ভয়ঙ্কর পরিবেশ। তো আমাদের মধ্যে কয়েকজন ছিল যারা অনেক ভয় পাচ্ছিল। তো কয়েকজন ছিল যারা ওই যে উনি গন্ডিটা দিয়ে দিয়েছিলেন, এই গন্ডিটা উনি পার হবেন। আচ্ছা। মানে ভয়ে এই গন্ডিটা পার হতে যাচ্ছিল অনেকে। আচ্ছা। তো উনি এই অপদেবতার সঙ্গে কথা বলার মধ্যেই শুধু একবার চিৎকার করে বললেন, যা কিছু হয়ে যাক কেউ এখান থেকে বাইরে বের হওয়া যাবে না। আচ্ছা। তো ওকে আমরা কেউ বের হলাম না। অনেক চিৎকার চেঁচামেচি চলছে, অনেক শব্দ হচ্ছে, কান্না হচ্ছে। এর মধ্যে এখানে একটা কথা বলতে ভুলে গেছি। আচ্ছা। সেটা হচ্ছে এই পঞ্চমুণ্ডির আসরে আর একটা জিনিস খুবই প্রয়োজন। আচ্ছা। সেটা হচ্ছে একটা মরা পচা লাশ। মরা পচা লাশ? জি। আচ্ছা। এই মরা পচা লাশের বুকের উপরে বসে তারপর মূলত এই অপদেবতাকে ডাকতে হয়। কি বিভৎস একটা বিষয়। একটা লাশ যেটা অনেকদিন আগে মানে প্রায় পচে গেছে, এরকম একটা লাশের উপরে বসে তারপর হচ্ছে পঞ্চমুণ্ডির আসরটা সাজানো হয়। তো একটা মরা, আমাদের এখানে যে মাছটাকে বলে গরাই মাছ বা গরাই মাছ বলে, অনেক দেশে অনেক জেলায় আছে টাকি মাছ বলে এটাকে, টাকি মাছ। তো ওই একটা টাকি মাছ জীবন্ত হতে হবে। এই যে লাশটার বুকের উপরে বসে আছে তান্ত্রিক, আচ্ছা, সেই লাশটার মুখের উপরে ওই জীবিত মাছটাকে রেখে দেওয়া হয়। তারপর যখন অপদেবতাটা এসে হচ্ছে ওই যখন আসে, এটা বোঝার উপায় হচ্ছে ওই যে লাশটা, এই লাশটা ওই মাছটাকে গিলে ফেলবে অটোমেটিক। মানে ওই যে মৃত লাশটা, মানে বিভৎস অবস্থা, মানে পচে গেছে, যখন অপদেবতাটা আসবে সেই অর্ধগলিত লাশটা সেই মাছটাকে খেয়ে ফেলবে। আচ্ছা আচ্ছা। তখন একটা মানে অপ্রীতিকর একটা শব্দ হচ্ছিল যে একটা মৃত লাশ যখন একটা জীবিত মাছ খেয়ে ফেলছে। তো ওই লাশের উপর বসে হচ্ছে পঞ্চমুণ্ডির আসরটা বসানো। আচ্ছা আচ্ছা। তারপর যখন এরকম হচ্ছিল, শেষ পর্যায়ে যখন হচ্ছে অপদেবতা চলে যাবে এবং তার সকল কার্যক্রম শেষ, তখন এই লাশটা বারবার উঠে বসতে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা। এমন একটা বিভৎস অবস্থা, যখন বারবার উঠে বসতে চাচ্ছিল, আর এই দেবতা মানে এই তান্ত্রিক বারবার হচ্ছে ওই লাশটাকে মানে গলায় ধরে বারবার শুয়ে দিচ্ছিল। আবার যেহেতু উনি বুকের কাছে বসে আছেন, ওই বুকে বসা অবস্থায় এই লাশটা তান্ত্রিককে সহ উঠে বসতে যাচ্ছে। আচ্ছা। আর তান্ত্রিকের দিকে তার কনভারসেশন চালিয়ে যাচ্ছে, তার কথা চালিয়ে যাচ্ছে এবং বারবার গলা চেপে ধরে লাশটাকে শুয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। তারপর শেষ মুহূর্তে যখন সেই অপদেবতা চলে গেল, তখন আমাদেরকে ওই তান্ত্রিক বলল যে এই লাশটা নিয়ে গেছে উনি বিভিন্নভাবে, উনি একজন তান্ত্রিক, এগুলোকে আসলে কাপালিক বলে, যারা বিভৎস ধরনের কাজগুলো করে, তান্ত্রিকের চাইতে যারা খারাপ কাজগুলো করে, কুফরি কালাম করে, তাদেরকে বলে কাপালিক। তারা মূলত কাপালিক। তারা মূলত শ্মশানে থাকে, আর তাদের খাবার হচ্ছে মরা লাশ। তারপর অনেকেই শ্মশানে আসে লাশ পোড়ানোর জন্য। এই অর্ধ পোড়া অথবা পোড়া লাশগুলোর যে অংশ বিশেষ থাকে, এই কাপালিকগুলো হচ্ছে ওই লাশগুলোর মাংস খায়। তারপর
যখন ওই অপদেবতা চলে গেল, আচ্ছা। সব কিছু থেমে গেল। আশেপাশের যত শব্দ ছিল, হ্যাঁ, হ্যাঁ। যত চিৎকার ছিল, সব কিছু থেমে গেল। হুম, হুম। থেমে যাওয়ার পর ওই অপদেবতা চলে যাবার পর আমাদেরকে তান্ত্রিক বলল হুম, হুম, হুম। যে এই যে লোকটা বা যে কাপালিক এই লাশটাকে নিয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই কাপালিক চেষ্টা করছিল আমাদের এই আয়োজনটাকে নষ্ট করে করার। দেওয়ার। আচ্ছা, আচ্ছা। সে বিভিন্নভাবে চেষ্টা করেছিল, হুম। বিভিন্ন প্রেত পাঠিয়েছিল এখানে, যাতে আমরা এই জি। যজ্ঞটাকে নষ্ট করে ফেলে ওরা। এই আচ্ছা। জন্য হুম, হুম। তো তারপর উনি আমাদেরকে বলল, শ্মশানে যেহেতু অনেক কাপালিক থাকে, বিভিন্ন সময় বিভিন্ন কাপালিক আসে, তো এর মধ্যে কেউ একজন এই কাজটা করেছে। আমরা কোনোভাবেই এই কাপালিককে খুঁজে বের করতে পারবো না যেটা কে করেছিল। আচ্ছা। যদি নির্দিষ্ট কোনো কাপালিক একজন থাকতো আশেপাশে, তাহলে খুব সহজেই আমরা তাকে খুঁজে বের করতে পারতাম। হুম, হুম। তো এটার শেষ মুহূর্তে নাকি ওই যে অপদেবতা এসেছিল, জি। উনি বলে এই লাশটার কাজ শেষ হওয়ার পর এই যে লাশটা উনি চুরি করেছিল কবরস্থান থেকে, কবর থেকে, উনি এই লাশটাকে, পাশে একটা বাঁশ ঝাড় ছিল, একটা নদীও ছিল, ওই মাথাটাকে নদীতে ফেলে দেয়। শ্মশানের পাশে সাধারণত অনেক নদী থাকে, জি। গঙ্গার পানি দিয়ে তারা কোনো একটা হ্যাঁ, কাজ মানে করে। বেশিরভাগ শ্মশান নদী বা বড় কোনো হ্যাঁ, পুকুর বা পুকুর থাকে। পরিত্যক্ত জায়গায় থাকে। হ্যাঁ। তো ওই নদীটা ছোট নদী ছিল, যেহেতু গ্রীষ্মকাল, ওখানে পানিও কম ছিল, তো উনি হচ্ছে ওই মাথাটাকে ওই নদীতে ফেলে দেয় এবং যে দেহটা, সেই দেহটাকে জঙ্গলের এক সাইডে ফেলে রাখে, যেহেতু ওনার কাজ শেষ হয়ে গেছে সেই জন্য। তো আমরা যখন ওনার কাছ থেকে বিদায় নিলাম, ওই কাপালিকের তান্ত্রিকের কাছ থেকে, উনি আমাদের সঙ্গে গেলেন। উনি বলেন যে আগামীকাল সকালে আমরা সবাই মিলে যাব এবং এই লাশটাকে খুঁজে বার করব। তো আমরা ওই অনুযায়ী সকালে ওই তান্ত্রিক যখন আসলেন, তান্ত্রিক আসার পর তান্ত্রিককে সহ আমরা সবাই গেলাম ওই লাশটাকে খোঁজার জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন সকাল 10টা হবে আনুমানিক। যেহেতু সকাল, হুম, হুম। আমরা সবাই গেলাম জঙ্গলের মধ্যে খোঁজার জন্য কোথায় ওই লাশটাকে রাখা হয়েছে। হুম, তো লাশ যেখানেই রাখা হোক, হুম। যেহেতু ময়মনসিংহ এলাকার ওইদিকে কিন্তু পাহাড়, ছোট ছোট টিলা, তারপর হচ্ছে অনেক বন জঙ্গল থাকে। তো আমরা খুঁজতে খুঁজতে একসময় ওই তান্ত্রিক বলল, আপনারা আমার সাথে আসুন, আমি দেখলে বুঝতে পারবো। তো আমরা এক জায়গায় দেখলাম অনেকগুলো কাক এবং যে শকুন থাকে, ওই সময় মোটামুটি শকুন ছিল বাংলাদেশে। তো আমরা দেখি এক জায়গায় শকুন এবং কাক একসাথে ওড়াউড়ি করছে এবং অনেক শব্দ হচ্ছে পাখির। আমরা ওখানে গেলাম এবং গিয়ে দেখি লাশটাকে মনে হচ্ছে যে কোনোভাবে খাওয়া হয়েছে। লাশটাকে বিভিন্ন স্থান থেকে মাংস ছিঁড়ে খাওয়া হয়েছে। দেখা যাচ্ছিল। হুম, হুম। তো লাশটা এতটাই বীভৎস ছিল, হ্যাঁ, শরীরে বিভিন্ন স্থানে কোথাও কোনো কাপড় নেই, হ্যাঁ। শরীরে বিভিন্ন স্থানে মাংস নেই, জি। হাড় বের হয়ে গেছে, হুম, কোথাও নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে আছে। একটা অনেক জি। বীভৎস একটা দৃশ্য। বিভৎস একটা পরিস্থিতি। হুম, হুম। তো এই অবস্থা দেখে আমাদের সাথে অনেকে ছিল যারা তখনই হচ্ছে একদম বমি করে ফেলে, অনেকে আছে ভয়ে অজ্ঞান হয়ে যায়। এমন লাশ যেহেতু আমরা সাধারণ মানুষ সামনে থেকে দেখলে সহ্য করার মতো না। জি। তারপর একজন আমার ওই মানে বন্ধুর একজন সাথের একজন, হ্যাঁ, সে গিয়ে ওই লাশটাকে কাপড় দিয়ে ঢেকে দেয়। জি। তারপর তান্ত্রিক আমাদেরকে বলে, তো এখন চলো আমরা যাই, দেখি যে সেই মাথাটাকে পাওয়া যায় কিনা, লাশের মাথাটাকে। হ্যাঁ, হ্যাঁ। আমরা গেলাম পুকুরে, নদীটাতে বিভিন্ন স্থানে খোঁজা হলো, হুম, হুম। কিন্তু খোঁজার পরেও আমরা মাথাটাকে পাচ্ছিলাম না। যেহেতু মাথাটা ফেলা হয়েছে একদিন আগে, হুম, হুম, হুম। তো কোথায় ফেলা হতে পারে, তান্ত্রিক মাটিতে বিভিন্ন স্থানে দেখছিল জি। এবং মাটিতে কিছু একটা শুকছিল, হুম। মানে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করছিল। মানে ওই তান্ত্রিক নিজেই মাটিতে নাক দিয়ে হ্যাঁ, শ্বাস নেওয়ার চেষ্টা শ্বাস করছিল। নিচ্ছিল জি, যে জি, জি, এখানে মানে কোনো কিছুর
ঘ্রাণ পাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা তো বুঝছিলাম না। আচ্ছা। উনি বিভিন্ন জায়গায় ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলেন, আবার কিছু দূর যান এবং মাটিতে নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এক সময় উনি ঘ্রাণ নিয়ে মানে ওখান থেকে কোনো কিছুর একটা গন্ধ পেলেন, ওখান থেকে একটা মাটি তুলে ওনার কপালে, নিজের কপালে মাখলেন আচ্ছা। সেই মাটিটা। তারপর বললেন যে এখানেই ফেলছে, তোমরা এখানে নামো। জি। তারপর আমরা নামলাম, কয়েকজন নামলো ওখানকার স্থানীয় যারা ছিল। নামার পর যখন খোঁজাখুঁজির অনেকক্ষণ পরে আমরা ওই লাশের মাথাটাকে পেলাম। ওকে। তারপর মাথাটা নিয়ে আসা হলো। মাথাটার কোনো সমস্যা হয়নি, মাথাটা একদম যেই রকম মাথা ওই রকমই ছিল। জি। শুধু লাশটার মধ্যে বিভিন্ন স্থানে মাংস খাওয়া, মাংস ছাড়া অবস্থায় ছিল। তারপর এটাকে নিয়ে এসে পুনরায় আবার দাফন করা হয়। আচ্ছা। এবং ওই যে তান্ত্রিক ছিল উনি এসে কোনো একটা কিছু ব্যবস্থা করে দেয় যাতে এই কোনো সমস্যা ওখানে না হয়। জি। এবং উনি বলে যে আগামী 3 দিনের ভিতরে যে অপদেবতার কাজে এটা ব্যবহার করা হয়েছিল হ্যাঁ হ্যাঁ। সে কোনো একটা সমস্যা করতে পারে, আচ্ছা। কিন্তু আমি ব্যবস্থা করে দিয়েছি, এখানে আর কোনো সমস্যা হবে না। তো তারপর থেকে আরো 3 দিন আমরা ওখানে ছিলাম যে আরো কিছু হয় কিনা এটা দেখার জন্য, কিন্তু তারপর আর কিছু হয়নি ওখানে এবং আমরা ওখান থেকে চলে আসি। তো এই ছিল রাতুল ভাই এই পঞ্চমন্ডির আসরের যে ঘটনা। জি, থ্যাংক ইউ সো মাচ। আমরা পাপ্পু ভাইয়ের কাছ থেকে শুনে এলাম পঞ্চমন্ডির আসর। নামটা শুনলেই কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হয় ভেতরে, তাই না? তো 5টা মাথা, 5টা ভিন্ন ভিন্ন প্রাণীর মাথা একত্রে করে, এবং আমরা যে ঘটনাটি এতক্ষণ শুনে এলাম, আসলেই কি বিভৎস একটা আয়োজন। আসলে এই যে কুফরি কালাম যারা করে, তাদের ইহকাল এবং পরকাল দুই জায়গাতেই তারা খুব বাজে একটা পরিস্থিতির সম্মুখীন হবে জীবনের শেষ পর্যায়ে, বা কোনো এক সময় কেউ কখনো ভালো থাকতে পারে না যারা এইসব কাজ করে। তো যাই হোক, আমরা শুনছিলাম ঘটনা। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের মনে দাগ কেটে থাকবে সেই পূর্বের মতো। সো আমার কাছে বেশ ভালো লাগলো ঘটনাটি। এবার জানবার পালা যে সকল শ্রোতা বন্ধুরা আমাদেরকে এই মুহূর্তে দেখছিলেন এবং শুনছিলেন, তাদের কাছে কেমন লেগেছে। আপনারা চাইলে আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে পারেন, অথবা আপনারা চাইলে আপনার ঘটনা আপনারা যদি চান আমি পড়ে শুনে, সেক্ষেত্রে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.shatabela@gmail.com। আর যারা স্টুডিওতে আসতে চান তারা চাইলে একটি নাম্বারে ফোন করতে পারেন। ফোন নম্বরটি হচ্ছে